প্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। সঙ্গে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকি। আজ দেশের 139টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ হলো। মোটা দাগে বলা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অতীতে যেরকম দেখেছি যে একটু সহিংসতা বেশি হয় অন্যান্য জাতীয় নির্বাচনগুলো থেকে। তো আজকের নির্বাচন 139টি উপজেলায় যে হলো সেখানে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বিচ্ছিন্ন কিছু জায়গায় 34টি জায়গায় সংঘর্ষ হয়েছে এবং কয়েকজন আহতও আছেন এবং কোনো নিহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেনি এবং বেশ কিছু গ্রেফতারও আছে। তবে আমার কাছে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আজকের নির্বাচনের, সেটি হলো যে স্থানীয় নির্বাচনে আমরা সাধারণত দেখি যে ভোটারদের প্রচুর উপস্থিতি থাকে, তারা ভোট দিতে যান, প্রচুর সবাই মিলে দল বেঁধে ভোট দিতে যান, কারণ প্রার্থীরা সবাই তাদের নিজেদের আশেপাশে পরিচিত থাকেন। কিন্তু আজকে দেখা গেল যে দিন শেষে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে এটি 30 থেকে 40 ভাগের মতো ভোট পড়েছে। তো সেই জায়গাটা একটা কনসার্ন রয়ে গেছে। তো আমরা গত জাতীয় নির্বাচনেও দেখেছিলাম যে ভোটের হার তেমনটি ছিল না, প্রত্যাশিত ছিল না। তো আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই জানতে চাচ্ছি, আমাদের সাথে দুজন অতিথি আছেন। একজন হলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, এবং আমার আরেকজন আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই যাচ্ছি অসীম কুমার উকিলের কাছে। আপনি আজকের নির্বাচনটিকে, যে 139টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হলো, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কেমন হয়েছে ভোট? আপনাকে ধন্যবাদ। সহ আলোচক ইমরান সালে প্রিন্সকে স্বাগত। যারা এই মধ্যরাতে এনটিভির সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। 7ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর খুব স্বাভাবিকভাবেই এই সময়গুলিতে আগামী 5 বছর স্থানীয় সরকারের নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এটি একটি রুটিন ওয়ার্ক, স্বাভাবিক প্রক্রিয়া। আর স্থানীয় সরকারের ব্যবস্থাকে শক্তিশালী করার মধ্য দিয়েই আসলে দেশের প্রকৃত উন্নয়নের ভিত্তিটুকু তৈরি হয়। সত্যিকার অর্থে স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্ট তত সমৃদ্ধ হবে, পার্লামেন্ট তত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আজকের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতির হার মোটামুটি সন্তোষজনক। আরও বেশি হলে, 40%-এর বেশি হলে আরও ভালো হতো। তবু ধান কাটার সিজনে বৃষ্টির মধ্যে কিছুটা বিঘ্নিত হয়েছে। সব কিছু মিলে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আপনি নিজেই বলছিলেন নাকি যে এই নির্বাচনে ঘিরে সংঘাতপূর্ণ পরিবেশ সেরকম তৈরি হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, টুকটাক আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, কেন্দ্র বাতিলও হয়েছে দুটি। সব কিছু মিলিয়ে এটা এক কথা বলা চলে যে নির্বাচনটা সুন্দরভাবে শেষ হয়েছে, প্রথম ধাপের নির্বাচন। আমরা আশা করব আরও পরবর্তী ধাপগুলিতে আরও সুন্দর হবে, ভোটারের উপস্থিতি আরও বাড়বে। এমনিতেই আমরা যে নির্বাচনটা অনুষ্ঠান করতে চাচ্ছি, কেউ এই নির্বাচনটা বর্জন করেছে। বিশেষ করে আমার সহ আলোচক ইমরান সালে প্রিন্সের দল বয়কট করেছে। বয়কট করার মধ্য দিয়েও ভোটারের উপস্থিতি হ্রাস পায়, কমে। এটাই তো স্বাভাবিক। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে ভোটারের উপস্থিতি বাড়ত। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ভোটারের উপস্থিতি কমেছে। কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটুকু হলো যে কোনো প্রকার সংঘাত ছাড়াই মোটামুটি একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রেস্ট নির্বাচনগুলি আরও সুন্দর হবে, এটা প্রত্যাশাবাদ ব্যক্ত করছে।
ওকে, আমরা একটু ইমরান সালেহ প্রিন্সের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা যদিও দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে উপজেলা নির্বাচন থেকে নিজেদেরকে বিরত রেখেছেন এবং আপনাদের দলের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, এবং তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি আপনারা সাংগঠনিকভাবে কঠোর থেকেছেন, কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও আপনি যেহেতু রাজনীতি করেন এবং রাজনীতির কিন্তু মূল যে সামনে যে লক্ষ্য বা যেটির মাধ্যমে আসলে জনগণকে সার্ভ করে সেটি হলো নির্বাচনের মাধ্যমে একটি দায়িত্ব নিয়ে জনগণকে সার্ভ করবে, এটাই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর কাজ। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারা নির্বাচনটিকে পর্যবেক্ষণ করেছেন। তো আপনার কাছে নির্বাচনটি কেমন হয়েছে আজকে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহ আলোচক তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অসীম কুমার উকিল তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে উপজেলা নির্বাচন হলো, নির্বাচনের নামে একটা প্রহসন, ভোটার শূন্য নির্বাচন। এখানে এই সরকারের আজ্ঞাবহ যে প্রধান নির্বাচন কমিশনার আউয়াল সাহেব তিনি বলেছেন যে 40% নাকি ভোট পড়েছে, যেটার প্রতিধ্বনিত করেছেন আমাদের অসীম কুমার উকিল ভাই। এটা আসলে একটা অসত্য, বানোয়াট এবং ভিত্তিহীন। জনগণ এবং আমরা নিজের চোখে দেখেছি সারাদিন ভোট কেন্দ্রগুলো শূন্য, সেখানে আপনার ভোটারদের দেখা নাই। সন্ধ্যার পরে আমরা হাজার হাজার ভোটের হিসাব দেখছি। এটিকে জিন, পরি, ভূত তারা এসে ভোট দিয়ে গেল। এই লোকগুলো কোথায়? সারাদিনে আমরা আপনাদের টেলিভিশন চ্যানেলেই বা বাংলাদেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা লাইভ দেখেছি, বা আমার এলাকায় আজকে নির্বাচন হয়েছে, সেখানেও আমি ভিডিও কল দিয়ে অনেকগুলো কেন্দ্রের পরিস্থিতি সারাদিনই আমি পর্যবেক্ষণ করেছি। সেখানে কোথাও ভোটারদের উপস্থিতি সেরকম ছিল না, একেবারে উপচে পড়া তো নয়ই, মানে সাধারণ যে একটা লাইন সেটাও কিন্তু চোখে পড়েনি। কিন্তু সন্ধ্যার পর আমরা হাজার হাজার ভোটের হিসাব দেখছি। এগুলো এই অসত্য তথ্য দিয়ে জাতির সাথে একটা আবার মশকরা করা হলো আর কি, যেটা 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনের সময়ও দেখেছি যে জনগণ সেই দামি নির্বাচনও প্রত্যাখ্যান করেছিল, বর্জন করেছিল, ভোট কেন্দ্রে যায় নাই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার প্রথমে বললেন 27%, তারপরে বললেন আবার 42% ভোট। এগুলো বলে তারা জনগণকে বোকা বানাতে চায়, কিন্তু এই জনগণকে বোকা বানাতে গিয়ে নিজেরাই যে বোকা হয়ে যাচ্ছেন, জনগণের কাছে একটা হাসির পাত্র হয়ে যাচ্ছেন, এটা তারা ভাবছেন না। আজকে আমি কয়েকটি পত্রিকার আমি যদি অনলাইন পত্রিকার যদি হেডলাইন আমি পড়ি, 2-3টা, বেশি পড়বো না, সময় নষ্ট করবো না আমি। ওখানে বলা হয়েছে যে ভোট কেন্দ্রে মাঠে কুকুর, ছাগল আর বুথে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এটা শরীয়তপুরের ঘটনা। কুমিল্লায় যখন সাংবাদিকরা গেছে লাকসামে একটি ভোট কেন্দ্র পরিদর্শন করতে, ওখানে 10-15টা ছাত্রলীগের কর্মী দাঁড়িয়েছিল। তারা সাংবাদিকদের দেখার সাথে সাথেই আপনার সেখানে লাইনে দাঁড়িয়ে গেছে। এক ছাত্রলীগ কর্মী সাংবাদিককে উদ্দেশ্য করে বলছে, আন্নেরা এডিট করি ভোটার বাড়াই দিয়েন, ভোটার লাইনে ভোটার নাই, আপনারা এডিট করে ভোটারটা বাড়াই দিন, লাইনটা লম্বা করে দিন। সাংবাদিক হিসেবে বলতেছে। তো এই যে পরিস্থিতি আজকে ফরিদপুরের মতো জায়গায়, সেখানে ভোটার নাই, সেখানে খা করছে। জামালপুরে ভোটার শূন্য, আপনার কেরানীগঞ্জে 1.5 ঘন্টায় মাত্র 6টা ভোট পড়েছে। এরকম অনেক তথ্য আমরা দেখতে পেয়েছি। এখন আমি আসছি, তো এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। আমরা আগেই বলেছি কেন এই নির্বাচন আমরা বর্জন করেছি, কারণ 7ই জানুয়ারিতে একতরফা সাজানো পাতানো এবং প্রহসনের নির্বাচন করতে গিয়ে জনগণ কিন্তু সেই নির্বাচন বর্জন করেছিল, যে কারণে সরকার একটা বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতার সংকটে ছিল। এখন আবার উপজেলা নির্বাচনে সেই গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার সংকট কাটানোর জন্য তারা নিজেদের দেওয়া প্রতীক, এটা কারো কোনো দাবি ছিল না স্থানীয় সরকারের প্রতীক দিয়ে নির্বাচন করতে হবে, এই আওয়ামী লীগই সেটা প্রতীক আরোপ করেছিল। এখন সে আবার প্রতীকটা উঠিয়ে দিয়ে তারা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে নির্বাচনী একটা উৎসব দেখানোর চেষ্টা করেছে। কিন্তু জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেই নির্বাচন বর্জন করে সরকারের সেই উৎসব দেখানোর যে খেলা, সেই খেলাটা মাঠে শেষ করে দিয়েছে। তো এখন আপনি বলেছেন যে একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে এই নির্বাচনে যেহেতু জনগণের সেবা করার জন্যই স্থানীয় সরকারগুলি নির্বাচন হয়, হ্যাঁ আমরা মানি। আমরা তো এর আগেও এই সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছিলাম, সেখানে কি হয়েছে? সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। এইসব প্রতিরোধ করেও আমাদের যে সকল স্থানীয় সরকার প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছিল, আপনি ধরেন গাজীপুরের প্রফেসর মান্নান সাহেবের কথা বলি,
তিনি তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে। 1 বছর যেতে না যেতেই তার বিরুদ্ধে একটার পর একটা নাশকতার মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়, এগুলো তো কাজ করতেই দেওয়া হয়নি। এগুলো সেই সব বিষয় আমরা জানি। ভিত্তিতে আমরা বলেছি এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এবং এক দফা কিন্তু আমরা আন্দোলনে আছি, এক দফা আন্দোলন পরিত্যাগ করি নাই। 7ই জানুয়ারি জনগণ নির্বাচন বর্জন করেছে। আমরা আবারও একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন চাচ্ছি, পুনরায় নির্বাচন চাচ্ছি। সেরকম একটা প্রেক্ষাপটে উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য নয়, এটা অমূলক। এবং সে কারণেই আমরা নির্বাচনটা বর্জন করেছি, জনগণকেও বর্জন করার আহ্বান জানিয়েছি। জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেই নির্বাচন বর্জন করেছে। আমরা জনগণ তো নির্বাচন বর্জন করছে, যদি আমরা ধরেও নেই যে আপনারা হয়তো সেই ক্ষেত্রে ধরে নিলাম যে সফল হচ্ছেন, কিন্তু এই জনগণকে নির্বাচন বিমুখ করার জন্য আপনাদের যে বিএনপি বা তার সমমনা দলগুলোর যে আন্দোলন, সেই জায়গাটা, সেটি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কি শুভফল বয়ে আনবে? আপনি কি মনে করেন অসীম কুমার উকিল? এটা কোনো দলীয় পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাচ্ছি না, আমি সামগ্রিক বাংলাদেশের রাজনীতির মানে নির্বাচনী রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সরকার গঠনের ক্ষেত্রে, সরকার পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কথা বলার জন্য এর বিকল্প যে রাস্তাগুলি আছে বাংলাদেশে আমরা দেখেছি, সেটা হলো সামরিক শাসন, হত্যা, কু, ষড়যন্ত্র রাজনীতি, যা কোনো অর্থেই জনগণের কল্যাণ বয়ে আনে না সেই জায়গাগুলিতে। আর ইমরান সালেহ প্রিন্স যে বক্তব্যটা রেখেছে আজকে নির্বাচন করে, এটা আসলে ঘরে বসে নিজের মন মতো সাজানো একটি বিবৃতি পাঠ করলেন বলা চলে। একেবারে মন মতো বিভ্রান্তিকর, বানোয়াট একটি বিষয় উপস্থাপন করেছে। 139টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওনার নির্বাচনী এলাকার সম্পর্কে উনি যে বিবৃতি দিয়েছেন, এটি ডাহা মিথ্যা বলছি না, কিন্তু উনি আলোচনার সুবিধার্থে সেই ডাটাগুলি বা সেই চিত্রগুলি তুলে নিয়ে এনেছেন যে বিষয়গুলি ওনার মন মতো করে হবে। ওভারঅল কোনো জায়গায় এটি উনি টাচ করেন না। আমাদেরও দেখা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশের 139টি আসন নির্বাচন হয়েছে। আমরাও তো খবর রাখি, স্বতঃস্ফূর্ততা ছিল না, বিষয়গুলো এরকম না। উনির ভাষ্য যেটাকে, যে উনি শুরুতেই বলেছেন কি ভোটারের উপস্থিতি শূন্য, এইরকম বানোয়াট কথাবার্তা কোনো মতে একজন বিবেকবান বা একজন সচেতন মানুষ, একজন রাজনীতিবিদের কণ্ঠে বানায় কিনা সেটাও ভাবনার বিষয় এসে দাঁড়ায়। পার্সেন্টেজ দিয়ে কথা বলতে পারে, কিন্তু শূন্যভাগ ছিল সেরকম একটি বিষয়। বলে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করেছে, বয়কট করেছে। জনগণ সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, ফলাফলের পক্ষে সারা দেশের মানুষ দাঁড়িয়েছে। যেমন একাদশ জাতীয় সংসদ ছিল, যেমন দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল, ওইগুলির পক্ষে জনগণ ছিল বলেই আমরা প্রত্যেকটা নির্বাচনের যে টেনুর সময়কাল 5 বছর পরিপূর্ণতা করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছি, অর্থনীতির সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। দশম নির্বাচনোত্তর, একাদশ নির্বাচনোত্তর এবং দ্বাদশ নির্বাচনোত্তরও আমরা ইতিমধ্যে 3-4 মাস অতিক্রম করে আজকে স্থানীয় সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয়েছে। কাজেই আর যে আমি যেটি জানতে চেয়েছিলাম যে এই যে ভোট বর্জনের বিএনপির আহ্বান, সেটি যদি সফলও ধরে নেই, তো সেটি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য কতটুকু প্রভাব ফেলতে পারে? রাজনীতির গতি প্রকৃতি কি পরিবর্তন করতে পারবে? আমরা স্বাধীনতার 52 বছর 53 বছর পরে এসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, এটি স্বাধীন দেশের ইতিহাসে কতটুকু সমীচীন হচ্ছে এই আলোচনাটা থেকে যায়। কেন এরকমগুলি হচ্ছে? বাংলাদেশের রাজনীতির প্রবহমান প্রক্রিয়ায় মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায়। এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই রাজনীতির যে পরিপূর্ণ বিকাশ, গণতান্ত্রিক কাঠামোগুলিকে শক্তিশালী করার যে জায়গাগুলি ছিল, সেগুলি প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি। ফলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা
আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতিক্রম করে আজকে স্থানীয় সরকার নির্বাচনে আসছে। তো মোটা দাগে জাতীয় সংসদ নির্বাচন হলো দেশ গঠনের, সরকার গঠনের নির্বাচন, আর স্থানীয় সরকার নির্বাচন হলো স্থানীয়ভাবে উন্নতি অগ্রগতির বিষয়টা, উন্নয়নের লক্ষ্য। এটার মান মর্যাদা দুটা টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট যদি হয় তাহলে তার ট্রিটমেন্টের ক্ষেত্রটা ডিফারেন্ট হবে। একই ব্যারোমিটারে দুইটা নির্বাচনকে মাপা যাবে না। এখন আমি যে পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনটা দেখছি, একই পদ্ধতিতে আমি স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতিটা দেখছি, তাহলে এটা দেখার ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে এটা সাংঘাতিক বৈষম্য দেখা দিচ্ছে, যেটা ফলশ্রুতিতে নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করে। আমরা কেউ উপজেলা পক্ষে ছিলাম না যখন জাতীয় পার্টি উপজেলা পদ্ধতি প্রবর্তন করে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল আমরা সমভাবে এটার প্রতিবাদ করেছি, সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছি, অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আবার 91 সালে বিএনপি সরকার গঠনের পর সংবিধান থেকে এটা বাদই দেওয়া হয়েছে। আবার আমরা এসেছি, আমরা এখন সবাই মিলে, তখনও তো আপনারা বিরোধী দল ছিল কিন্তু আপনারা কিন্তু বিরোধিতা করেন নাই না, মানে সেগুলি উতরিয়ে আজকের এই জায়গায় এসেছি। আমি বিরোধিতা করেছি কথাটা বলিনি, অবস্থাগুলি প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে 91 সালের সরকার গঠনের পর যে প্রেক্ষাপটগুলি ছিল, এগুলির পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করলে এই জিনিসটা আমি বোঝাতে পারবো যে আমি কেন করিনি। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে আমরা সবাই এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। কিন্তু নির্বাচন সারা বছরই সমস্ত নির্বাচন বয়কট করা মানে কি? সারা বছরই অন্য সরকার দেশ পরিচালনা করব, আমরা বাইরে থাকবো, রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতৃত্ব, এটা তো হতে পারে না। আবার একই পদ্ধতি সকল ক্ষেত্রে প্রয়োগ হবে না, স্থানীয় এবং জাতীয়। সেটা চেঞ্জ হওয়া দরকার ছিল, হয়নি। মূল উদ্দেশ্যটাকে আসলে নির্বাচন প্রক্রিয়াটাকেই বিতর্কিত করা, সমালোচিত করা। আমার সমালোচক আমাকে বলছিল, আমি যখন বলছি 40% ভোটারের উপস্থিতির কথা, উনি বক্তব্য রেখেছেন যে আমার কণ্ঠে সির বক্তব্যের প্রতিধ্বনি উচ্চারিত হচ্ছে। এখন কত পার্সেন্ট ভোটারের উপস্থিতি, এই কথাটা বলবেন কে? এটা নির্ণায়কটা কে হবেন? এটা তো নির্বাচন কমিশনই হবে। এটার সাথে আমি ডিফার করতে পারি, কিন্তু নির্বাচন কমিশনের তো বলবে যে এত পার্সেন্ট ভোটার আজকের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমি সেই কথাটাই বলেছি। উনি এটা ব্যঙ্গাত্মক সুরে বা বিদ্রুপাত্মক সুরে বললেন, আমি সির কথার প্রতিধ্বনি করছি। এটার বিকল্পটা কি? বিকল্পটা উনি যে ভাষায় বলছেন 0%, এটা তো হাইরে কপাল মন্দ, চোখ থেকে তো অন্ধ, এরকম হয়। আমি এগুলি নিয়ে কোনো মস্করা করছি না, আমি হাসির পাত্র করতে চাচ্ছি না। কিন্তু আমরা এই জায়গাটা আসতে হবে। আমি যখন প্রতীক বরাদ্দ নিয়ে কথা বলছি, তখন সেই প্রতীক বরাদ্দটা অটোমেটিক্যালি হয়ে গেছে এটা বলা যাবে না। আমরা প্রতীক বরাদ্দের জন্য আমরা সবাই কিন্তু এই ডিবেটে অংশগ্রহণ করেছি, টকশোতে, যখন প্রথম প্রতীক আসে স্থানীয় সরকার নির্বাচনে। সবাই, আমি হয়তো পক্ষে বলেছি, ইমরান সালেহ প্রিন্স বিপক্ষে বলেছে। এটা দিনের পর দিন, মাসের পর মাস এই বিতর্কতাটা কিন্তু ছিল। তারপর এখন প্রতীক মুক্ত করেছি, সেই সময়েও এই বিতর্কটা আছে। কিন্তু এটা তো আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে এটা আনএনিমাস সিদ্ধান্ত হয়েছে যে প্রতীক মুক্ত স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সিদ্ধান্ত, দলীয় অন্য দল যেগুলো করতে পারে তাদের ইচ্ছা, তাদের বিষয়। কিন্তু আমার দল এটা মনে করে সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। কাজে এখন আপনি যদি বলেন যে কেউ চাচ্ছে না, আমি কেন করলাম, তাহলে বিভ্রান্তির অবকাশ থাকে। এরকমভাবে বিভ্রান্তিগুলি ছড়ায়, মানে মানুষকে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাই। আমি যদি বিশ্বাস করি যে নিঃসন্দেহে নির্বাচন নিয়ে যে অনেক কিছু হয়েছে, আমরা স্থানীয় সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার। স্থানীয় সরকার শক্তিশালী করার মধ্য দিয়েই পার্লামেন্টের ওজনটা বাড়বে, পার্লামেন্ট মেম্বারদের ওজনটা বাড়বে। আজকে পার্লামেন্ট মেম্বারদের কিনে মাঝে মাঝে যে বিতর্কগুলি আসে, এটা আসলে পার্লামেন্ট মেম্বারদের কাজের ক্ষেত্র, পরিধি, এই জায়গাগুলির থেকে উঠে আসে। কিন্তু মোটা দাগে যেটা বলা হয় আইন প্রণয়ন এবং জাতীয় ইস্যুগুলি নিয়ে সংসদ সদস্যরা কথা বলবে। এখন সংসদ সদস্যরা যদি দাঁড়িয়ে বলে আমার থানার ওসি আমার কথা শোনে না, কিংবা এই টিআর কাবিকার বিতরণ ঠিক মতো হচ্ছে না, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হচ্ছে, এগুলি
পার্লামেন্ট মেম্বারের কাজ হতে পারে না, আবার এগুলি কারো না কারো কাজ হবে। যদি পার্লামেন্ট মেম্বারের কাজ না হয় তাহলে স্থানীয় সরকারের কাজ হবে। কাজেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। পার্লামেন্টারিয়ানদের কাজ সুবিধা, তাদের আসল যে কাজ, মূল যে কাজ, সেখানে মনোনিবেশ করতে পারবে অনেক বেশি, বিতর্ক অনেক কমে আসবে। অসীম কুমার উকিল, আমরা একটু ইমরান সালেহ প্রিন্সের কাছে যেতে চাই। তো আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে দেখলে যে আপনারা যদি ধরেন যে 80% ভোট পড়লে ভোটটা খুব সুষ্ঠু হয়েছে, তাহলে 40% ভোট ধরে নেই যে পড়েছে, বাকি 40% আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আসে নাই। তো এত জনসমর্থন থাকতেও আপনারা কেন নির্বাচন বর্জন করছেন? এবং অতীতে দেখেছি আপনারা, আমি শেষ করি, অতীতে দেখেছি যে আপনারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ভালো করেছে বিএনপি। ইভেন একটা সময় গিয়েছিল বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু আপনাদের দল থেকে নির্বাচিত হয়েছিল, এবং রুলিং পার্টি আওয়ামী লীগের প্রার্থীদের, হেভিওয়েট প্রার্থীদের হারায়। তারপরও আপনারা কেন এই নির্বাচন পর্যন্ত, যদি আপনাদের নেতাকর্মীদেরও তো সামনে ভবিষ্যৎ আছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাদের কর্মীদের বিষয় আছে। জি আসি, প্রথমে বলি, একটু আগে যে এমপির সাহেবদের ভূমিকা বা তাদের দায়িত্বের কথা বলছেন, এখন এমন একটা অবস্থা হয়েছে এমপিদের যে এমপিরা পারলে ইউনিয়ন পরিষদের মেম্বাররা যে কাজ করে এমপিরাও সেই কাজ করতে চায়। এখনকার এমপিদের পরিস্থিতি এরকম হয়েছে, মানে প্রাণের ভাগ বাটোয়ার থেকে শুরু করে ওই যে আপনার বিধবা ভাতা, দুস্থ ভাতা, পঙ্গু ভাতা সবই তারা ভাগ দিতে চায় এবং দিতে চায়, বন্টন করতে চায়, তাদের মতামত অনুযায়ী সেগুলো করতে হবে। আজকে এমপিদের অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটি করছেন করেছেন, সেই প্রশ্নে যাবার আগে অসীম কুমার উকিল আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, এগুলো দুটি কথা বলি। উনি বলেছেন, আমি বলেছি যে ভোটার শূন্য। আমি বলেছি আমি সারাদিন ভিডিও কল দিয়ে বিভিন্ন কেন্দ্রে, যখন যে কেন্দ্রে আমি গিয়েছি তখনই আমি দেখেছি ভোটারদের উপস্থিতি একেবারেই নগণ্য, শূন্য। এ কথা বলেছি একটা পত্রিকার রেফারেন্স দিয়ে। সেই পত্রিকায় বলা হয়েছে জামালপুরে ভোটার শূন্য। আচ্ছা, আরেকটি পত্রিকা যায় দিনে, নিশ্চয়ই আজকে আপনাদের চোখ এড়ায় নেই, একটি স্টিকার যায় দিন পত্রিকার বিভিন্ন গণমাধ্যমে, মানে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, লেখা আছে শুধু ভোটার নেই, অন্য সব ঠিক আছে। তো এইটা তো আমার বক্তব্য নয়, এই যে ভোটার শূন্য এটা তো তারাই বলেছে। আজকে এমন একটা অবস্থা যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু ওই ভোট দিতে যায়নি। এখন আপনি বলছেন 40%, সিইসি বললো আর 40% হয়ে গেল। আমার নিজের চোখে বা একজন সাধারণ মানুষ তার নিজের চোখে যেটা দেখেছে সেটাই তো বড় কথা। আমার যে খোঁজ খবর নিয়ে আমি যতদূর জেনেছি 10 থেকে 12%-এর বেশি ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। না, এবং ওই ফিগারটা যদি 3টার পরে সেখানে গণহারে সিল মারা হয়েছে, এবং প্রিজাইডিং অফিসার, এটা এই যে আমি একটা বলি, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এলাকায় টুঙ্গিপাড়ায় প্রিজাইডিং কর্মকর্তাদের সামনেই সিল মারার হিড়িক, একটা গণমাধ্যমের একটা আপনার বক্তব্যে, মানে নিউজের হেডলাইন এসছে। তো এগুলো তো আমার বক্তব্য না, আমি এগুলি বিভিন্ন অনলাইন বা গণমাধ্যমের যে হেডলাইনগুলো এসছে সামাজিক গণমাধ্যমে, সেগুলি আমি পড়লাম, এগুলো মেনেই বলছি। আপনারা কেন তাহলে এত বড় জনসমর্থনের তাদেরকে উপেক্ষা করছেন? প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই। আপনি বলেছেন আমরা এর আগে স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছিলাম, আমি তো বললাম যে প্রফেসর মান্নান গাজীপুরে, তিনি এখানে আওয়ামী লীগ বলে এটা তাদের দ্বিতীয় গোপালগঞ্জ, আওয়ামী লীগের নেতারা বলেছেন। তো সেই দ্বিতীয় গোপালগঞ্জে যখন প্রফেসর মান্নান সাহেব সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলেন, 1 বছরও যেতে দেওয়া হয় নাই, তার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা নাশকতার মামলা দিয়ে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি। 4 বছর তিনি চেয়ারে ঠিকমতো বসতে পারেনি, বেচারা পরবর্তীতে অসুস্থ হয়ে জেলখানায় থেকে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই তো পরিস্থিতি। এরকম আপনার রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল আমাদের মেয়র ছিলেন, তাকেও তো একই অবস্থা, কয়বার তাকে আপনার টার্মিনেট করে দেওয়া হয়েছিল, কয়বার তিনি হাইকোর্টে রিট করে আবার ফেরত পেয়েছেন। আমাদের নেতা কর্মী সমর্থক যারা এই নির্বাচনগুলো করেছিল, সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আপনার পৌরসভার মেয়র বলেন, কতজন আপনার দায়িত্ব পালন করতে পেরেছে? এখনও যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আমাদের, তারা কয়জন দায়িত্ব পালন করতে পারছেন? আওয়ামী লীগের কাছে তাদেরকে হিসাব দিয়ে, তাদের ভাগ বাটোয়ারা দিয়ে তারপর তাদের চেয়ার ঠিক রাখতে হচ্ছে। এটা হলো বাস্তবতা। এখন আবার দেখেন আওয়ামী লীগ এই যে ইউনিয়ন পরিষদের যে একটা চেয়ারম্যানদের আইন করলো, সেখানে প্রশাসক নিয়োগের আইন করেছে।
তারা বলছে যে কোনো জায়গায় আপনার প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। আমরা যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলি, ওনারা বলেন যে সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। আবার তারাই ইউনিয়ন পরিষদের এই বিল নতুনভাবে নিয়ে এসছে গত 2 দিন আগে, সেখানে প্রশাসক নিয়োগ করছে। এবং আরও ডেঞ্জারাস ব্যাপার, ওখানে কী লেখা আছে, এখানে সরকারি কোনো কর্মকর্তা অথবা যোগ্য কোনো ব্যক্তি, এই যোগ্য ব্যক্তিটাকে উকিল ভাইদের দলীয় কোনো সরকারি দলের হতে পারে, সরকারি দল যারা সরকারে থাকবে, কোনো কর্মীকে তারা কোনো বসাবে। এইটা গণতন্ত্রের জন্য এবং স্থানীয় পর্যায়ে এটা তারা নিয়ে যাচ্ছে। কত বড় যে একটা হুমকি, এটা কি ওনারা দেখেছেন ভেবে? আজকে এগুলো কথা বললেই আমরা খারাপ হয়ে যাই। আজকে দেখেন এই যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যে 40% ভোটার কথা বলেন, এটা শতকরা হিসাবে একটা অসত্য বক্তব্য। উনি বলেছেন হতে পারে। উনি কেন বলবেন হতে পারে? এই যে 3টার পর থেকে যে গণহারে সিল মারা হলো, সেগুলো কে বলবে? আজকে বিভিন্ন জায়গায় ওই সিল মারার জন্য কত লোক ধরা হয়েছে। আমি এগুলো বলছি এই কারণে যে এই অবস্থা। আপনি বলেছেন যে নির্বাচন বয়কট, উনি বলেছেন নির্বাচন বয়কটকে আমরা সারা বছরই করে যাব। আমরা তো বয়কট করতে চাই নাই। এই 7ই জানুয়ারি নির্বাচন তো আমরা বয়কট করতে চাই নাই, আমরা করতে চেয়েছি, কিন্তু একটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ বলে তারা অত্যন্ত শক্তিশালী একটা দল, জনপ্রিয় একটা রাজনৈতিক দল, তাহলে এই চ্যালেঞ্জ কেন তারা গ্রহণ করতে পারলো না যে নির্দলীয় সরকারের অধীনে আসেন নির্বাচন দেই, আর জনগণ যদি আমাদেরকে ভোট দিলে আমরা জয়ী হব, আপনারা জয়ী হবেন? কেন এটা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারলো না? বিএনপি আসলে এই বর্জনের রাজনীতি কতদিন কন্টিনিউ করবে কি মনে? যতদিন এই আওয়ামী লীগ এই নির্বাচনের নামে প্রহসন করবে, যতদিন এই আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে রাখবে এবং জনগণের রায় প্রতিফলন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, আমরা এর প্রতিবাদ করেই যাব। আপনি বলতে পারেন বর্জন করে কি অর্জন করেছেন? আমরা বর্জন করে জনগণের সমর্থন অর্জন করেছি। আর আওয়ামী লীগ এই একতরফা নির্বাচন করে কি অর্জন করেছে? একচ্ছত্র আধিপত্য এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার যে তাদের একটা অভিপ্রায় ছিল, সেটা তারা অর্জন করেছে। কিন্তু ওই জনসমর্থন তো আপনারা ভোটে কাজে লাগাইতে পারেন। ভোটে এই জনসমর্থন কাজে লাগানোর কোনো সুযোগ নেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়, কারণ প্রশাসন তাদের অনুগত। এবং এইখানে আমরা ধরেন এই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতাম, দেখতেন যে এই চিত্র আবার পাল্টা হয়ে যেত, চিত্রটা পাল্টা হয়ে যেত। এখানে গণভবন থেকে সব কিছু আপনার নির্ধারণ হচ্ছে, কে ক্ষমতায় থাকবে, কে বিরোধী দলে থাকবে, কে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, কে ট্রাকের ক্যান্ডিডেট, কে ইগলের ক্যান্ডিডেট, কে লাঙ্গলের ক্যান্ডিডেট, কে আপনার তৃণমূল বিএনপির ক্যান্ডিডেট, কে আপনার বিএনএম এর ক্যান্ডিডেট, কে আমার বিএসএমএম এর ক্যান্ডিডেট, কে আপনার অন্য দলের ক্যান্ডিডেট, সব গণভবন থেকে আপনার নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তো নির্বাচন করছে না, গণভবন নির্বাচন আপনার পরিচালনা করছে। তো সেই কারণে এইখানে এইভাবে আপনার এই নির্বাচনের প্রহসনে অবশ্যই বিএনপির মতো একটি রাজনৈতিক দল, জনসমর্থন যার আছে, আমরা এখানে অংশগ্রহণ করে আওয়ামী লীগের এই খেলা, নির্বাচনী যে প্রহসন, এইটাকে আমরা মানে বৈধতা দিতে পারি। কিন্তু গণভবন যদি নির্বাচন এই ফলাফল সবকিছু ঠিক করে দেয়, তাহলে তো অসীম কুমার উকিল হারতেন না। এখানে অসীম কুমার উকিল হেরেছেন কেন সেটাও কিন্তু প্রশ্ন। সেটাও কি গণভবনের নির্ধারিত বিষয় ছিল না? আপনি কিভাবে বলতে পারেন? আমি শেষ সবিনয় নিবেদন করব। আমি বলি অসীম কুমার উকিল নির্বাচনের ব্যক্তিগতভাবে আমার নাম ধরে আলোচনাটা আমি পছন্দ করছি না। আচ্ছা, আমি আপনার কথা উদ্ধৃত করলাম। কোন একজন প্রার্থী নির্বাচনের পরের দিন বিবিসিকে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আওয়ামী লীগের ক্যান্ডিডেট নৌকার প্রার্থী, জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন হেরেছেন? উনি বলেছেন আমি টাকার কাছে হেরে গিয়েছি, আমি প্রশাসনের এই খেলার কাছে হেরে গিয়েছি। তাহলে আজকে যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন, তারা কেন টাকার খেলা বন্ধ করলেন না? কেন তারা আপনার করেন না? গণভবন থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তারা ওপেন করে দিয়েছে, বললো না আমি আর ডামি, মানে আমি মানে আওয়ামী লীগ, নৌকার আর ডামি মানে ওই যে লাঙ্গল আর ইগল। আপনি দেখেন লাঙ্গল আর ইগলে আওয়ামী লীগের সব বিদ্রোহী মানে দামি প্রার্থীরা দাঁড়িয়ে গেল। এটা কি পৃথিবীর কোন নির্বাচনে এরকম হয়েছে? বাংলাদেশ দূরে থাক। আমরা এবার অসীম কুমার উকিলের কাছে আসতে চাচ্ছি। তো আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই, যেহেতু আমরা জানি যে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করছে, এবং এটা একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, গভর্নমেন্টের প্রায় সবাই স্বীকার করেন, ইভেন দলীয়ভাবেও স্বীকার করা হচ্ছে। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জিনিসটি অবতারণা করছেন। তো এর মধ্যে আজকে দেখলাম
আরেকটি খবর আমি একটু ভালো খবর দেই যে আইএমএফ মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা অলরেডি আজকে ডিক্লেয়ার দিয়েছেন যে তারা যে $470 কোটি বাংলাদেশকে ঋণ দিচ্ছে সেটির থার্ড কিস্তি যেটাই সেটি তারা ছাড় করবেন খুব দ্রুত। এটি একটি ভালো খবর যে তারা যেহেতু কিছু একটা ল্যান্ডমার্ক ধরে আগায়, তো ডেফিনেটলি বাংলাদেশ কিছু কিছু জায়গা নিশ্চয়ই ভালো করেছে, এজন্যই তারা ওটি ছাড় করছে। কিন্তু আরেকটি বিষয়, বাংলাদেশ ব্যাংকের একটি পরিপত্র জারি করা হয়েছে আজকে, সেখানে ব্যাংকের সুদের হার ওপেন করে দেওয়া হয়েছে বাজার পরিস্থিতির উপর। আর ডলারের প্রাইস টাকার সাথে যেটি 110 টাকা ছিল ব্যাংক রেট, সেটি 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী পাশাপাশি আজকে পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল যে অর্থনীতি সেটির পাশাপাশি বাংলাদেশও ডেফিনেটলি চাপের মুখে পড়বে। তো সব কিছু মিলিয়ে সামনের দিকে বাংলাদেশের ইকোনমির সামনে আপনি কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এবং সেগুলো গভর্নমেন্ট কীভাবে মোকাবেলা করবেন বলে আপনি মনে করেন? অসীম কুমার উকিল। এই চ্যাপ্টারের উপর আলোচনা করলে ঘন্টা পর ঘন্টা যাবে। আমি ভালো মন্দ মিলে খবর আছে না, চেষ্টা করা হচ্ছে, এটাই চ্যালেঞ্জ আমাদের সামনে না অর্থনীতির জায়গাটুকুতে। আমরা বিশ্বাস করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা চ্যালেঞ্জগুলির উত্তরণ ঘটাতে পারবো। কিন্তু কেন আজকের এই চ্যালেঞ্জগুলো এসে সামনে দাঁড়ালো এই জায়গাগুলোতে? ধরেন ইমরান সালেহ প্রিন্স, আমরা আলাপ আলোচনাগুলি করি, প্রতিষ্ঠানগুলি নিয়ে আলোচনা করি, প্রতিষ্ঠানগুলি নিয়ে প্রস্তুত আছি। আমার ডেমোক্রেসির যে প্রতিষ্ঠানরা, পার্লামেন্ট, আমার সিইসি, আমার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এগুলি নিয়ে তো কথাবার্তা আছে আর কি। কথাবার্তাগুলি এই জায়গাতে আছে। আমরা এই জায়গাগুলি আমরা চলেন কিভাবে উন্নত করা যায় সেই চেষ্টাটা করি। কিন্তু এর মধ্যে যদি আমরা অনাহতভাবে গণভবনকে টেনে আনি, আমার কাছে মনে হয় এটা সঙ্গত হবে না। এটা সরকারি বাসভবন, হ্যাঁ, সরকারি বাসভবনের সময় থাকুক, সবার বাড়ি ঘরে যদি টেনে আনা হয় তাহলে যে পরিস্থিতিটা হবে সেই পরিস্থিতিটার জন্য আমরা কেউ প্রস্তুত নই। আর অহেতুক কোনো কারণ ছাড়া এই জায়গাটাকে আমি কেন টেনে আনবো? আমার নির্বাচন পরিচালনা করার জন্য যেমন সিইসি অফিস আছে, দলীয়ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আছে, আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় আছে, আরও অনেকগুলি অফিস আছে যেগুলি জায়গার থেকে আমরা এগুলি করতে পারবো। এর মধ্যে স্পষ্টতই মনে হয় যে এই গণভবনকে টেনে আনা মানে হলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কে জড়ানো। আপনারা এটা জড়াবেন না, আমি সে কথা বলছি না, কিন্তু কোনো কারণ ছাড়া, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া। কারণ গণভবনে তো মানে আমাদেরই ঢোকার সুযোগ অনেক সীমিত, আপনাদের তো ঢোকার সুযোগই নেই। এবং বলতে পারেন যে গণভবনে আপনাদের লোক কি নাই, থাকতেও পারে, কিন্তু এটা প্রমাণ করা তো খুব কঠিন। এই সূত্রবিহীন মনের মতো করে কথা বলে যদি জায়গাগুলিকে আপনি সামনে টেনে আনেন তাহলে সংকটগুলি আরও তীব্রতর হবে। এটা এবং এইরকম তীব্রতর হওয়ার মধ্য দিয়েই আজকের সামগ্রিক পরিস্থিতিটা এখানে এসে দাঁড়িয়েছে। আমি আরেকটা বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করব আর কি। এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতাগুলি বললেন এক চেটে যে এমপিদের এটা একটা লুটপাটের রাজত্ব। আসলে না, আমি বলতে চেয়েছি যে এমপিরা মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বাররা যে কাজটা করে সেটাও এখন করতে চায়, এটা আমি বলতে চেয়েছি, করেছেন এই কথা বলছি না। এটা মানেটা হলো এটা যে এমপিরাও এগুলি নিয়ে কাজ করছে আর কি। এটা অস্বীকার করবেন? হ্যাঁ, পুরাপুরি শতভাগ অস্বীকার করে কথাটা বলছি। আমি সেই কথাটা আপনার সাথে শেয়ার করছি। না, আমি সংসদ সদস্য হিসেবে 5 বছর দায়িত্ব পালন করে আমি আপনার কাছে এটা শেয়ার করছি। আপনাকে আমি আসামের কাঠগড়ায় দাঁড়াচ্ছি না। এই কাজগুলি সবগুলি হলো ইউনিয়ন পরিষদের কাজ, মূলত চেয়ারম্যানের কাজ। হ্যাঁ, বলে আপনি চাইলে একটা লোকের নাম দিতে পারবেন না, পারবো না তা না। একটা ইউনিয়নে আমার একটা লোক যদি ঢুকাইতে হয় সেটাও আমার চেয়ারম্যান বলতে হবে। এবং চেয়ারম্যান একটা সুবিধা হয় যদি একই দলের থাকে, তাহলে চেয়ারম্যান এমপি সাহেব চাইছে আবার ওর সময় কেন্দ্রীয় নেতা, আচ্ছা 2টা নাম ঢুকায় দাও, অনেকগুলি নাম তো আছে ঢুকে। কিন্তু সে যদি না চায় এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আর এখন টাকা তো চলে যায় মোবাইলে। এটা এখানে এমপিদের ইচ্ছা মতো কোনো কিছু করার বিষয় নাই। কারণ যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানটা পরের বার চেয়ারম্যান হবে, এটা তার রিজার্ভ বুট। এই যে ভাতাগুলি দিচ্ছে সেই জায়গাটায় সে কারোর সাথে কনসিডার করবে না, শেয়ার করবে না।
এটি মোটা দাগে আমি সে জায়গাটা বলতেছি। হ্যাঁ, এমপির প্রভাব বলয়ের বাইরে ওই তার নির্বাচনী এলাকায় কি ঘটে এটা বলা মুশকিল। নিঃসন্দেহে প্রভাব বলয়টা এমপিরই সবচেয়ে বেশি, কিন্তু এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে যে এমপি টানাটানি করে আর কি, সে এমপির এমপিত্ব নিয়ে টিকে থাকা, কন্টিনিউ করা খুব কঠিন বিষয়। সমস্ত ভাতাগুলো এরকম। এই যে বলা হয় মানে একটা সাধারণ মানুষের ধারণা আছে কি প্রিন্স, যে আমি যে গাড়িটা চালাচ্ছি গাড়িটা সরকারে কিনে দিয়েছে, গাড়ির ড্রাইভারের বেতন দেয় সরকার, গাড়ির তেল কিনে দেয় সরকার, অথচ কোনোটাই না। হ্যাঁ, আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছি, সংসদ সদস্য হিসেবে ট্যাক্স ফ্রি গাড়িটুকু পেয়েছি, এটা অবশ্যই একটা সুবিধা। মানে গাড়ির ট্যাক্স দিতে হয়নি, শুধু দামটা দিতে হয়েছে। হ্যাঁ, এটা একটা সুবিধা নিঃসন্দেহে এমপি হওয়ার মধ্যে, এইটুকুই সুবিধা। কিন্তু যে আমার ড্রাইভার, বেতনটা কিন্তু আমার দিতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এবং সচেতন মানুষও মনে করে এটা সরকার দিচ্ছে, এবং মনে করে আমি যে বাড়ি ঘরে যাচ্ছি গাড়ির তেলটাও সরকারে কিনে দিচ্ছে। কোনো অর্থে কোনোটা না। একটা কনভেন্স দেয় পার্লামেন্ট চলাকালীন সময়ে, মাননীয় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা থেকে সংসদে আসা এবং যাওয়া, এই ক্ষেত্রে যদি বাই রোড আসে তাহলে তেল খরচটা দেয়, বাই এয়ারে আসলে একটা বিমান খরচ দেয়, বাই ট্রেনে বা বেশ বাসে গেলে ওই কনভেন্সটুকু দেয়। এইটুকু দেয় সংসদ চলাকালীন সময়ে, অন্য কোনো বাইরে সময় নয়, না, অধিবেশন চলাচলের সময়। হ্যাঁ, কিন্তু সবার মনে একটা ধারণা যে সব কিছু সরকার চালাচ্ছে। একজন এমপির প্রভাব বলার বাইরে এলাকার কোনো কিছু না, কিন্তু সমস্ত ভাতা ইচ্ছা করলে আমি মুক্তিযোদ্ধা ভাতা চেঞ্জ করতে পারবো না। মুক্তিযোদ্ধার তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে হয়েছে, এখান থেকে ভাতা যাচ্ছে আসছে, মারা গেলে নামটা আসে কেটে যায়, সেখানে নতুন কোনো নাম ঢোকানো যায় না। এমপির মানে এমপি স্থানীয়ভাবে একটি কমিটির সভাপতি প্রিন্স, সেটা হলো স্বাস্থ্য কমিটি। এলাকায় কমিটি আছে 20টা 22টা 25টা 30টা, বিভিন্ন অফিসকে ঘিরে কমিটি আছে, যেমন প্রশাসন কমিটি, থানা কমিটি আছে, প্রকৌশল কমিটি আছে, পিআইও কমিটি আছে প্রজেক্টের কি। এই সমস্ত কমিটিগুলি একজন এমপি উপদেষ্টা হিসাবে থাকে। অন্য কোনো কমিটিতে এমপি সভাপতি না, একমাত্র স্বাস্থ্য কমিটিতে। এটাও নীতি নির্ধারকরা মনে করেছে স্বাস্থ্য ব্যবস্থাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এই জন্য স্থানীয় সংসদ সদস্যকে স্বাস্থ্য কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি কমিটিগুলোর উপদেষ্টার বিষয়টা সকল ক্ষেত্রে প্রযোজ্য। উপদেশ যদি আপনি মানেন ভালো, না মানলে আরও ভালো, বিষয়টা এরকম। আবার এটাও আমি বলছি যে একজন এমপির প্রভাব বলের বাইরে অন্য কোনো কিছু স্বাভাবিকভাবে হয় তা না, কিন্তু ফ্রিস্টাইল চলতেছে, চালাচ্ছে, এই কথাটা বলার সুযোগটুকু কম। এটা সিস্টেমে চলে আসছে। এবং ইমরান সাহেব প্রিন্সরা যখন এই নির্বাচনী প্রক্রিয়া আসবে, এমপি হবে, মন্ত্রী হবে, দায়িত্ব নেবে, তখন এই জিনিসগুলো আরও সমৃদ্ধ হবে। মানে আমি একা চালাচ্ছি সেটা যত সহজ আর কি, যখন ইমরান সাহেব প্রিন্স আমার চারিদিকে মিছিল নিয়ে ঘোরাফেরা করবে, তখন আমার মাথায় থাকবে যে বিষয়গুলি নিয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি সেই জায়গায় যে কথাটি বলতে চাচ্ছি আর কি, এইগুলি ছোট ছোট বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার উপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি তার বাইরে কিছু নয়। আমার রেমিটেন্সের প্রভাব বাড়ছে, আমার গার্মেন্টস এখন 1 নম্বর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি বলা চলে আর কি। 2টা জায়গায় আমরা খুব ভালো করছি, আরও ভালো করার চেষ্টা করছি। এর বাইরেও এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু মিলে দেখছি। কিন্তু এই আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধোত্তর পরিস্থিতিতে যে প্রভাবটা পড়েছে ডলারের উপর, এটার বাইরে এককভাবে দাঁড়ানোর সুযোগ আমার নাই। আবার এখন মিডল ইস্টকে ঘিরে যে জায়গাগুলি তৈরি হয়েছে, ইচ্ছে করলে আমি আইসোলেটেড থেকে এই গ্লোবাল ওয়ার্ল্ডে সম্ভব নয়। সব কিছুর সমন্বয়ের চেষ্টা করছি। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, এই ডলার তো 124, 25, 26, 28 টাকায় উঠেছিল দীর্ঘদিন, এটা কমে এসেছে, আজকে 7 টাকা করে বেড়েছে। এটা একটু অস্বাভাবিক মনেই হতে পারে একবারে 7 টাকা বাড়ানোটা, কিন্তু কোনো না কোনো জায়গায় হয়তো সমন্বয়। আবার যেটা বলছেন যে IMF-এর একটা গুড ছাড় আজকে আছে, এটা আমাদের জন্য আশীর্বাদ। হয়তো দেখা যাবে কাল পরশু আবার ডলারের দাম কমাও শুরু করেছে। তবে এটা ঠিক, আমি যেমন নির্বাচনের 7 জানুয়ারি, নির্বাচনের পরে 8 জানুয়ারি বলেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আমার বড় চ্যালেঞ্জ। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে এটাও সবাই বুঝবে যে আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে আনা, সাধারণ মানুষের আস্থার জায়গায় আনা, ধরাছোঁয়ার মধ্যে রাখাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে সব কিছু ঢেলে সাজানো হচ্ছে
পদক্ষেপ নেওয়া হচ্ছে, ব্যাংক একীভূতকরণ কিংবা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী দেওয়া, নতুন দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতার সাথে তারুণ্য সমৃদ্ধি ঘটে অর্থ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে আর্থিক ক্ষেত্রেও একটা নিয়ন্ত্রণ চলে আসবে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে। ওকে, ধন্যবাদ অসীম কুমার উকিল। আমরা একটু ইমরান সালেহ প্রিন্সের কাছে যেতে চাই যে এই বিষয়টাই নিয়ে যে ঠিক যেই জায়গাটায় অসীম কুমার উকিল শেষ করলেন যে আর্থিক খাতে বেশ কিছু গত কয়েক মাসে আমরা দেখেছি বেশ কিছু সংস্কার কাজ চলমান, কিন্তু একই সাথে দেখি যে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে। আজকে তো এখন 12টা বেজে গেছে, যেহেতু জাস্ট গতকাল কেন্দ্রীয় ব্যাংকের একটি সংবাদ সম্মেলন ছিল, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল, কিন্তু সাংবাদিকরা সেটি বয়কট করে চলে এসেছেন। তো আপনি কি মনে করেন যে প্রথমে আমি আসছি এখানে গণভবন নিয়ে আমার একটি বক্তব্যের বিষয়ে অসীম কুমার উকিল ভাই অনেক বড় একটা বক্তব্য দিয়ে দিলেন, অনেক বড় বক্তব্য দিয়েছে। আমি গণভবনের বিষয় বলতে গিয়ে আমি প্রধানমন্ত্রীকে এখানে বিতর্কে আমি জড়াচ্ছি না, বরঞ্চ ওনারাই প্রধানমন্ত্রীকে কিন্তু বারবার এসব ইয়েতে করে বিতর্কে জড়াচ্ছে। আমি গণভবনের বিষয়টা কেন এনেছি, কারণ এই যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা গণভবনেই এই আওয়ামী লীগের বৈঠক, দামিদের বৈঠক, জাতীয় পার্টির বৈঠক, তৃণমূলের বৈঠক, বিএনএমের বৈঠক বা অন্যান্য দলের বৈঠক প্রধানমন্ত্রীর সাথে করতে দেখেছি, এবং সেখান থেকে তারাই আসন ভাগাভাগি করে নিয়ে আসতে দেখেছে। সেই অর্থে আমি বলেছি গণভবন এই নির্বাচনে এটা পরিচালনা করেছে। তো এইটার অর্থ আমি ওইটা বোঝাতে চাইনি। তো যাই হোক, যেটাই হোক, যে গণভবনকে ওনারাই কিন্তু বিতর্কের মধ্যে নিয়ে আসছেন এইসব কর্মকাণ্ড পরিচালনা করার মধ্য দিয়ে। ওনারা যদি এটা আওয়ামী লীগ অফিসে করতেন বা ওইটা যদি অসীম কুমার উকিলের বাসায় করতেন সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু ওনারা তো গণভবনে নিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো, যে আমি দামি সাজানো পাতানোর যে প্রহসনের নির্বাচন বাস্তবায়নের জন্য সামগ্রিকভাবে যে ব্লু প্রিন্টটা তৈরি করা, এটা তো ওখানে বসে ওনারা করছেন। আমি সেই অর্থে সেটা বলেছি। যাই হোক, আমি এই কথা আর বলতে চাই না। আমি এখন আসতে চাই যে উনি যে কথাগুলো, আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এমন যে যেখানে সাংবাদিক প্রবেশ করতে পারবে না, যে সাংবাদিক প্রবেশ করলে এমন কিছু প্রকাশ হয়ে যাবে সরকার যেটাকে নাশকতা হিসাবে হয়তো বলতে পারে। আজকে অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, যাচ্ছে তাই, যখন ইচ্ছা তাই হচ্ছে, কোনো নিয়ম নীতির বালাই নাই। ফোনের মাধ্যমে বা ওখানে স্বপ্রণোদিত হয়ে যখন ইচ্ছা সে যে অর্ডার দেওয়া হচ্ছে, এগুলো প্রকাশ পেলে আপনার তাদের না, কিন্তু আইএমএফ তো প্রশংসা করছে। আমি আসছি যেটা প্রকাশ পেলে মনে হবে যে সরকার একটা অস্থিরতার মধ্যে আছে, সেইটার জন্যই তারা সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধ করেছে। এখন আইএমএফ এর কথা ধরেন, আইএমএফ এই কয়েকদিন আগেও তো প্রধানমন্ত্রী নিজেই আইএমএফ এর বিরুদ্ধে কথা বলেছিলেন। এখন অর্থনীতির অবস্থা ওনারা এতটাই খারাপ করেছেন, তাদের দুর্নীতি, লুটপাট, যথেচ্ছাচার, ভ্রান্ত নীতি এবং তাদের যা ইচ্ছা তাই করতে গিয়ে তারা অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন। এখন এই অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য আমি একটা কথা বলি, যা বাংলাদেশে একটা গর্ব ছিল, কোনো সময় কিন্তু বিদেশি ঋণের খেলাপি হয়নি বাংলাদেশ, এখন পর্যন্ত হয়নি। কিন্তু এবার আপনার যেটা আপনার মানে জ্বালানি তেল, আমি একটু বলি, সম্প্রতি যে আমরা তেল আমদানি করেছি, সেই তেল আমদানির অর্থ আমরা পরিশোধ করতে পারছি না। এখন আমরা খেলাপি হইনি, খেলাপি হওয়ার পথে, আমরা পরিশোধ করতে পারছি না। এখন সেই কারণ এয়ারলাইন্সের আমরা মুনাফা দিতে পারছি না, এয়ারলাইন্সের, যে কারণে এয়ারলাইন্সগুলো যেমন ইচ্ছা তেমন আপনার টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। এই যে এখানে সরকার কিন্তু এটা লাগাম টানতে পারছে না। তো এইসব কারণেই হয়তো আপনার সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নিষেধ করেছে। আইএমএফ যেটা বলছিলাম, আইএমএফ এর শর্ত মেনে ডলারের দাম 7 টাকা বাড়ানো হয়েছে, শর্ত মেনে বাড়ানো হয়েছে। টাকার এত বড় অবমূল্যায়ন নিকট অতীত আর হয় নাই। গতকাল সকালে যার কাছে 1 লাখ টাকা ছিল, বিকেলে অবমূল্যায়নের কারণে সেই টাকা 93,000 টাকায় পরিণত হয়েছে। এখন আলটিমেটলি সাফারার কে? জনগণ সাফারার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা হচ্ছে। এটা তো বাস্তবতা। এখন মনে করেন যে কথার কথা $100 দিয়ে যে আমদানি করেছে, এখন তাকে সে আমদানির রেট কত? $117 সেটা দিতে হবে, এরকমই তো বিষয়টা। তো এই যে আপনার এই যে একটা সমন্বয়হীনতা যে চলছে, এই ক্ষতির মাসুল কে দিবে? জনগণকেই দিতে হবে। তো
তো এই জনগণ আজকে অস্থিরতার মধ্যে আছে এই অর্থনৈতিক বিপর্যয়ের কারণে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আপনার এলসি খুলতেই পারছে না, ছোটোখাটো এলসিও খুলতে পারছে না। আপনি ডলার কিনতে যান, আপনি একটা চিকিৎসার জন্য বাইরে যাবেন, ডলার কিনতে যান বিভিন্ন আপনার ওই মানি এক্সচেঞ্জে কিংবা ব্যাংকে, $100 অনেক সময় দিতে পারে না। আপনার সাথে যদি খুব একটা খাতির থাকে তখন টেনে টুনে $200-300 হয়তো আপনাকে দিবে। এছাড়া আপনি সাধারণ মানুষ যদি কোনো ব্যাংকে যান যে আমি কালকে একটু ইন্ডিয়াতে যাব বা আমি ব্যাংককে যাব, আমাকে $500 দেন, দিবে না, দিতে পারবে না। এই পর্যায়ে এসে পৌঁছেছে। আপনি বলতে পারেন বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ, অন্যান্য দেশে আছে, অন্যান্য দেশে এই অবস্থা নাই। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু এত বিপর্যয়কর পরিস্থিতি হয়নি, তারা ম্যানেজ করেছে, কিন্তু আমাদের সরকার ম্যানেজ করতে পারছে না। এটাই হলো বাস্তবতা। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। যেসব জিনিসপত্র আমদানি করা হচ্ছে সেই সব জিনিসপত্র আমদানি করতে গিয়ে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে, যে কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছে। সরকারের এখনো কোনো নিয়ন্ত্রণ নাই। এই অবস্থা চলতে থাকলে অর্থনীতি আরো খারাপ পর্যায়ে পৌঁছাবে বলে আমি মনে করি। ওকে, আমরা ধন্যবাদ আপনাকে। অসীম কুমার উকিল, আপনি একটু যদি বলেন যে প্রিন্স ইমরান সালেহ প্রিন্স যেখানে শেষ করলেন, যে আপনিও কিন্তু একটু আগে বলেছেন যে আপনি নির্বাচনের পরের দিন 8 জানুয়ারি দ্রব্যমূল্যের কথা বলেছেন যে উচ্চ চ্যালেঞ্জ ছিল, তো সেটি সরকার থেকেও স্বীকার করা হয়েছে। যদিও আজকে IMF এর মিশন প্রধান কিন্তু বলেছেন যে আগামী বছর তারা যেটা প্রজেক্ট করছেন বাংলাদেশে 7%-এর মতো মূল্যস্ফীতি হবে, তার মানে একটু কমে আসবে। তো তার মানে গভর্নমেন্টের যে মেজারগুলো নেওয়া হয়েছে, ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে আর্থিক খাতের সংস্কারের জন্য, সেটির কারণেই নিশ্চয়ই এটি হবে। তো আপনি কি মনে করেন যে আসলে কি সেটা সম্ভব হবে? হ্যাঁ, আমি কিন্তু সে কথাটা আগের বারেই বলেছি যে খুব সব মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মনে করি পারবো। আমি জাস্ট একটি গণভবনের বিষয়টা আপনার একটু বিবেচনা রাখা দরকার। আমার নেত্রী মানে যত্রতত্র যখন তখন মুভমেন্টটা আদৌ করা সম্ভব কিনা, বা মাননীয় প্রধানমন্ত্রী একটা মুভমেন্ট করলে একটা জায়গাতে একটা জায়গায় কতগুলি জায়গার মধ্যে ব্লক হয় আর কি, সেই বিবেচনায় আমরাও চেষ্টা করি যতটুকু সম্ভব মানে গণভবন বা ওনার অফিসের মধ্যে থেকে কাজগুলি করা আর কি, সেটা অন্য কোনো না। আর সাংবাদিকদের ব্যাপারে আমার একটা অপিনিয়ন আর কি, সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গণমাধ্যম, তার সব কিছু জানার অধিকার আছে, কিন্তু তাদের সব জায়গায় যাওয়ার অধিকার আছে কিনা এটা নিয়ে একটি নীতিমালা থাকা দরকার বলে আমি মনে করি। এটি সবাই মিলে, সাংবাদিক, দেশের কর্তা ব্যক্তিরা মিলে কোন কোন জায়গায় যাওয়া যাবে, কোন কোন জায়গায় যাওয়া যাবে না, এইরকম একটি নীতিমালা থাকা ভালো বলে আমি মনে করি। ওকে, আমরা এটি নিয়ে নিশ্চয়ই পরবর্তী সময়ে আবার আলোচনা করতে পারবো। ধন্যবাদ আপনাদের দুইজনকে। দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। দেশব্যাপী 1 মাসের দাবদাহ কমে এসেছে, দেশব্যাপী এক ধরনের স্বস্তির ঠান্ডা হাওয়াও বইছে। তবে এরই মধ্যে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু ভাইরাস পরিবাহী এডিস মশা রোধে সবাই নিজেদের বাসাবাড়ি সহ আশপাশ পরিষ্কার রাখবেন, এই প্রত্যাশা রেখে এবং সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।